শুভরাত্রি ফ্রেন্ডস। Am I audible? Am I audible? Am I audible? Am I visible? Yes, I am visible. But am I audible? Yes. আমি শুরু করছি। যদি অসুবিধা হয় প্লিজ ইউজ দ্য ইয়ারফোন। আমি শুরু করছি। আজকে মূলত কথা বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি চেষ্টা করব জানলে উত্তর দেওয়ার, বা আপনাদের উত্তর কারো জানা থাকলে সে উত্তরটা দিয়ে দেবেন। আজকে মূলত কথা বলবো ডক্টর অভয়ার মা প্রেজেন্ট যে অ্যাসেম্বলি ইলেকশন চলছে তাতে আজ ক্যান্ডিডেট অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছেন। এ নিয়ে অনেকেই প্রচণ্ড বিদ্রূপ করছে, বিশেষ করে মার্কুরা, যারা যারা মার্কু কমিউনিস্ট, যারা তা খুব বিদ্রূপ করছে। তাদের গায়ের জ্বালা খুব বেশি। তারা ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করেছে, ডিরেক্টলি অপমান করছে। এটা কেন? এটা কেন এইটা আলোচনা করব। তার আগে কটা কথা বলে নিই। যেমন আমি এটা মূল আলোচনাটা করব আজকে, তার আগে কটা আলোচনা করে নিই আজকে। যেমন কয়েকটা জিনিস শেয়ারও করেছি, কয়েকটা জিনিস নতুন করে লিখেওছি। এগুলো নিয়ে একটু পড়ে শোনাই, আপনার মতামত কিছু থাকলে আপনারা দেবেন। মহাভারতের কথা। বুদ্ধিজীবী কিন্তু মহাভারতেও ছিল, যারা দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেও চুপ ছিল, আবার দুর্যোধনের পক্ষে যুদ্ধেও নেমেছিল। তারা নিজেরাও জানতো কোনটা ন্যায় কোনটা অন্যায়, তাও তারা অন্যায়ের পক্ষ নিয়েছিল, কারণ তারা ধৃতরাষ্ট্রের কাছে ভাতা পেত। পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণ কিন্তু ভাতাজীবী গুলোকে আগেই সরিয়েছিলেন। এই ভাতাজীবী সম্বন্ধে আমি বলেছি, এরা হচ্ছে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, খুব জ্ঞানের কথা বলে, কিন্তু অ্যাট দি রুট বেসিক্যালি অত্যন্ত স্বার্থপর ধান্দাবাজ। এবার আরেকটা মন্তব্য করেছিলাম, এই বাংলা ভারতের মধ্যে ইউরোপীয় শক্তির প্রবেশের পথ করে দিয়েছিল। বিশ্বাসঘাতকতা করে তার প্রায়শ্চিত্ত বাঙালিকে করতে হচ্ছে সব থেকে বেশি। এটা সুভাষচন্দ্রের কথা, আমি একটু অন্য ল্যাঙ্গুয়েজে বলেছি মাত্র। আরেকটা, বাংলার চরিত্রে তিনটি বিষ: ইসলাম, গান্ধী, মার্কস। তাই এখানে রক্তক্ষরণ অনেক বেশি, পাপ মুক্তির পথে বা পাপ মুক্তির জন্য। আমি এটা আমার একদম ব্যক্তিগত, এটা কারো পছন্দ অপছন্দ হতেই পারে। বাঙালির যে চরিত্র, অরিজিনাল যে ইনগ্রেডিয়েন্টস, যেটা সুভাষচন্দ্র বলেছেন, সেই বাঙালি চরিত্রের সঙ্গে ইসলাম, গান্ধী, মার্কস মেলে না। যদি কেউ বাঙালিত্ব বলে, আমি বাঙালি, আমার বাঙালিত্ব আছে, অথচ এইগুলোর মধ্যে কোনো একটাকে গ্রহণ করেছে, তাহলে তার বাঙালিত্ব পয়জন্ড হতে বাধ্য। সে খাঁটি বাঙালি থাকতে পারবে না। বাঙালিত্বের যে বিশালতা, যে উদারতা, যে গভীরতা, তা ধ্বংস হতে বাধ্য যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা পয়জন প্রবেশ করে। এ থেকে মুক্ত হতেই হবে বাঙালিকে।
এবার আসছি আমি আর একটা কথায়। এক গুজরাটি এমকেজি, বলি নামটা বলেই দিয়েছি, মোহনদাস করমচাঁদ গান্ধী। আমি বহুবার বলেছি, লোকটা একদম জন্মসূত্রে মুসলিম, হিন্দু নাম নিয়ে হিন্দুদের ক্ষতি করে গেছে। এক গুজরাটি এমকেজি বাঙালি হিন্দুদের ইসলামী সন্ত্রাসীদের তরবারির কাছে ছুঁড়ে দিয়েছিল। বারে বলেছি 1937-এ যদি বাংলায় কংগ্রেস কৃষক প্রজা পার্টি ইলেকশনটা যদি যদি ফ্রন্ট তৈরি হতো, তাহলে মুসলিম লীগ ব্রিটিশ ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্যে ক্ষমতায় আসতে পারত না। মুসলিম লীগকে ক্ষমতার পথ দেখিয়েছিল গান্ধীজি, এবং বাঙালি হিন্দুদেরকে মুসলিম লীগের তরবারির সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। আর তার বহু আগে 1920-তে খিলাফত আন্দোলনের রেজলিউশন পাশ করিয়ে থ্রো রিগিং এই কলকাতার মাটিতে তিনি পাকিস্তান তৈরির ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছিলেন। তারপর লিখেছে, আরেক গুজরাটি দেশটাকে রক্তাক্ত করেছিল। কে সেই গুজরাটি? জিন্না নিজে গুজরাটি। আবার গান্ধী এবং জিন্না কয়েক পুরুষ আগে একই একই ফ্যামিলি, একই ফ্যামিলি, জানেন তো, একই ফ্যামিলি। আরেক জিন্না দেশটাকে রক্তাক্ত করে বিভক্ত করেছিল। আর আজকে দুজন গুজরাটি, একজন মোদিজি আর একজন অমিত শাহজি, আজকে যে চেষ্টা করছে বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা। আজকে পশ্চিম বাংলায় বাঙালি হিন্দু থাকতে পারবে কিনা, এবং পশ্চিম বাংলা ইন্ডিয়ার মধ্যে থাকবে কিনা, এবং এটা না থাকলে হোল অফ দি নর্থ ইস্ট ইন্ডিয়া ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা। এতগুলো ইস্যুতে আজকে 23-29 বাংলায় ইলেকশন, এটাই মেন ইস্যু। বাঙালি হিন্দু পশ্চিম বাংলায় তার নিজের সংস্কার নিয়ে বাঁচবে কিনা, এইটাই প্রশ্ন। অনেক বিদেশি ও দেশি ভারত বিরোধী ও হিন্দু বিরোধী শক্তি বাংলায় সক্রিয়। বহুবার বলেছি আমি, বাংলা এত কমপ্লিকেটেড কেন? দেখুন, ইলেকশনের সময় ইস্টার্ন ইন্ডিয়ার অনেকগুলো স্টেটসে মানুষ খুন হয়েছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ইউপি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু বাংলায় একাধিক্রমে 50 ইয়ার্স ধরে চলছে। আমি বহুবার বলেছি, ইলেকশনের মধ্যে, পলিটিক্সের মধ্যে ভায়োলেন্স, মার্ডারকে একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল ওয়েপন হিসেবে ইউজ করাটা শুরু করেছিল কমিউনিস্ট পার্টি, সিপিএম। সিপিআইও নয়, সিপিএম, ভারতবর্ষে, কেরালাতে এবং বেঙ্গলে, ত্রিপুরাতে। এখন সেইটা ইনহেরিট করেছে টিএমসিপিএম। এবং লজ্জা, যেখানে ভারতের সর্বত্র ইলেকশন রিলেটেড ভায়োলেন্স কমে গেছে, খুন বন্ধ হয়ে গেছে, বেঙ্গলে চলছিল। এবং এইটাকে বন্ধ করাটা ভারত সরকারের কাছে, ইলেকশন কমিশনের কাছে, সুপ্রিম কোর্টের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কারণ আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলকে বাঁচাতে হবে টেররিস্টদের হাত থেকে, দেশদ্রোহীদের হাত থেকে। এবং এখানে বেঙ্গলকে ধ্বংস করার জন্যে, বেঙ্গলকে টেররিস্টদের আস্তানা করে রাখার জন্য অনেকগুলো বিদেশি শক্তি, পৃথিবীর বহু বিদেশি শক্তি বেশি সক্রিয়। তারা হচ্ছে ফরেন পাওয়ার্স, তাদের এজেন্টসরা ইন্ডিয়ার বেঙ্গলের মধ্যে আছে, তাদেরকে দিয়ে এটা করে আসছে। কারণ বেঙ্গল না জাগলে ইন্ডিয়ার সঙ্গে হোল ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার সংযোগটা দুর্বল হয়ে থাকবে।
এবং এতগুলো ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার এতগুলো কান্ট্রির সঙ্গে তার যে বহু পুরনো যে কালচারাল হেরিটেজ, যে সম্পর্ক, সেটাকে রিভাইভ করলেই ভারতবর্ষ এই হেমিস্ফিয়ার একটা স্ট্রং শক্তি হিসেবে উঠে, একটা পজিটিভ শক্তি হিসেবে উঠে উঠে আসবে। এ কখনো কোনোদিন অস্ত্রের দ্বারা সাম্রাজ্য বিস্তার করেনি। তার পুরো সাম্রাজ্যই ছিল কালচারাল হেমিস্ফিয়ারে, কালচারাল এক্সপানশনে, কালচারাল এম্পায়ার। এবার আসছি আমি, এবার দুটো বাংলা, এপার বাংলা ওপার বাংলা, দুটো বাংলাতেই প্রচুর বিদেশি শক্তির ইন্টারফারেন্স আছে। কারণ এরা কেউই চায় না দুটো বাংলা নিজের মতো করে বাঁচুক। নিজের মতো করে বাঁচলে একটা ভয়, দুই বাংলা আবার এক হয়ে যাবে, আবার সেই অখণ্ড ভারতের দিকে একটা স্টেপ এগিয়ে যাবে, এটা তাদের ভয়। এবং সেই জন্যে অনেক বিদেশি শক্তি ডিসি এজেন্টদের দিয়ে এই নোংরামিটা করে আসছে। ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্সের মধ্যে অত্যন্ত ক্রিমিনালদের স্থান হয়েছে এবং ভায়োলেন্স, রক্তক্ষরণ, এটা চলে আসছে অশান্তির মধ্যে, না বাংলা নিজের মহিমায় দাঁড়াতে পারে। আর একটা জিনিস লিখেছি, ভাইপোর পাসপোর্ট এখনই সিজ হওয়া উচিত, ওটা যেমন না যেতে পারে, বা 29-এ ভোটের পর অ্যারেস্ট করা হোক। কারণ এখন এই মুহূর্তে অ্যারেস্ট করলে একটা ভয় হচ্ছে কি রিপারকেশনটা হবে। এবার যদি কোর্ট থেকে যদি বেল পেয়ে যায় তাহলে সেটা আবার উল্টো রেজাল্ট হবে, বা বলবে দেখো ভিন্ডিকটিভ ওয়েতে অ্যারেস্ট করলো। এবং বাঙালির তো নিজের ভালো মন্দ বোঝার, কে ভালো কে মন্দ বোঝার কোনো জ্ঞান নেই। আর জুডিশিয়ারির মধ্যে করাপ্টেড যাদের অভাব নেই, সব দিক বিচার করে এই কাজটা কেন্দ্রীয় এজেন্সি করেনি। কারণ এরা অ্যারেস্ট হয়ে গেলেই ওরা প্রচণ্ড রায়ট সৃষ্টি করবে। সেই রায়ট সৃষ্টি হয়ে গেলে সব দোষটা অন সেন্ট্রাল এজেন্সির উপরে আসবে, কেন্দ্রীয় সরকারের উপর চলে আসবে, বা সিম্প্যাথি ভোটও কিছু পেয়ে যেতে পারে। সুতরাং অ্যাজ এ প্রিকশন, যেটা আমি একটু আগে বলেছিলাম, মহাভারত থেকে আমাদের জ্ঞান নেওয়া উচিত। মহাভারতে যখন শ্রীকৃষ্ণ অন দ্য সিন অ্যাট দি সেন্টার অফ দ্য হোল থিয়েটার, উনি কিন্তু কোনো স্টেপই ইলিগালি ফেলেননি, সবই নিয়ম মেনেই সবাইকে ক্রাইম করার অনেক চান্স দিয়েছেন। মেথডিক্যালি সব নিয়ম মেনেই সমস্ত শয়তানগুলোকে বধ করেছেন, নিয়ম মেনেই। এখানেও তাই হবে, সব নিয়ম মেনেই হবে। এটা মহাকালের কথা, নিয়ম মেনেই সব কিছু হবে। আচ্ছা, এবার আরেকটা খবর। হ্যাঁ, গত পরশু দিল্লিতে একটা কূপ হয়ে গেল। আপ, যে দলটা পুরো ভাঁওতাবাজির মধ্যে তৈরি হয়েছিল, হঠাৎ রাইজ করলো দিল্লিতে আজকে এসে, এবং দিল্লি এবং পাঞ্জাব শাসন করছিল, দিল্লি থেকে ওয়াস্ট আউট করে গেছে। তার দলটা থেকে একদম 7 জন এমপি বেরিয়ে গেল। এই তো একটা কূপ হয়েছিল। এবার ওয়েস্ট বেঙ্গলেও এরকম একটা কূপের কথা বলে রেখেছি। সেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য কেন্দ্রীয় এজেন্সিদের একদম যেটা স্ট্র্যাটেজি টু, কারণ বেঙ্গলকে সেভ করতেই হবে, জামানা পরিবর্তন করতেই হবে। ওয়েস্ট বেঙ্গলকে সেভ করতে বাঙালি হিন্দুর বাসস্থান হিসেবে, বাঙালি উদ্বাস্তুর বাসস্থান হিসেবে একমাত্র পৃথিবীতে, এবং উত্তর পূর্বের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগটাকে অক্ষুণ্ণ রাখতে। আরেকটা জিনিস লিখেছি আমি, এবং হ্যাঁ আরেকটা জিনিস লিখেছি, 34 ইয়ার্স আর 15 বছর কোনো ভালো সৎ যোগ্য লোককে উপযুক্ত পদে কাজ করতে দেওয়া হয়নি। সিপিএম ও টিএমসিপিএম পার্টি চটি চাটাদের বসিয়েছে বিভিন্ন ভালো ভালো পদে। ফলে যা হওয়ার হয়েছে, বাংলার
ব্যুরোক্রেসিতে কোনো ভালো ভালো কাজ হয়নি, একদম ভেতর থেকে ক্ষয়ে গেছে। বাংলায় প্রচুর প্রতিভা ছিল, যেমন কালকেরই খবর, অশোক লাহিড়ী যিনি খুব বিখ্যাত ইকোনমিস্ট এবং গোবর্ধন দাস সায়েন্টিস্ট, দুজনকেই নিয়ে আসা হয়েছে ভারতবর্ষের একদম সেন্টারে প্ল্যানিংয়ের প্ল্যানিং কমিটিতে দুটো ভালো পোস্ট দিয়ে। হ্যাঁ, বাংলায় বাঙালির ভালো প্রতিভা আছে, সেগুলোকে বাঙালি গত লাস্ট 35 ইয়ার্স অ্যান্ড 15 ইয়ার্স ব্যবহার করেনি। আর একটা জিনিস লিখেছিলাম, পশ্চিমবঙ্গের ইলেকশন উত্তেজনায় দেখতে ভুলে গেছি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রায় 200খানা ডেলিগেট এবং অল টপ ওদের একদম টেকনোক্র্যাটস, ব্যুরোক্র্যাটস এবং ক্যাবিনেট মিনিস্টার্স নিয়ে এসেছিল, নিয়ে অনেকগুলো চুক্তি সই করে গেছে। কারণ কারণ দক্ষিণ কোরিয়া ফিনান্সিয়ালি যথেষ্ট স্ট্রং, ওরা ওদের টেকনোলজি, ওদের ওয়েলথ ইন্ডিয়াতে ওরা ইনভেস্টমেন্ট করে, বেশ করে এখান থেকে ফ্যাক্টরিগুলো থেকে কনজিউমার গুডস তৈরি করে পৃথিবীর মার্কেটে বিক্রি করে দিতে হবে। কি যে আমরাও আস্তে আস্তে ওদের টেকনোলজিটা রপ্ত করে নেব, এবং আমাদের যে চিপ লেবারটা আছে বা যারা বসে আছে, যারা জবলেস হয়ে বসে আছে, দে উইল গেট দ্য জব। এটা একটা বিশাল বড়। আচ্ছা, আরেকটা জিনিস লিখেছিলাম 23 তারিখের ভোটের পরে অ্যাট দি ইভিনিং, যাই হোক অন্তত এবার ভোট সংক্রান্ত রক্তঝরা এই বাংলায় আগের থেকে অতি কম। ধন্যবাদ ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনীগুলোকে এবং বিচারকদের। সুপ্রিম কোর্টে ধন্যবাদ পাওয়া, এবং এই প্রথম একটা ইলেকশন, পার্টিকুলার স্টেট ইলেকশন যেভাবে হয়েছে, সুপ্রিম কোর্ট প্রশংসা করেছে যে বেঙ্গলে এটা করা গেছে। দেখুন আজকের সমস্ত কাগজ হেডলাইন, গতকালই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ অত্যন্ত প্রশংসা করেছে, এটা করা সম্ভব হয়েছে। এটা করা, সবাই খুব দুশ্চিন্তায় ছিল যে বেঙ্গল ইলেকশনকে ভায়োলেন্স মুক্ত করতে হবে, তা নাহলে ডেমোক্রেসি কলুষিত হচ্ছে, ডেমোক্রেসি ধর্ষিত হচ্ছে। এবার আসছি আমি আজকের, হ্যাঁ আমি অনেকগুলো খবর ছিল, আস্তে আস্তে আসছি আমি, কতক্ষণ হয়ে গেল, হ্যাঁ এবার চলে আসবো আমি ডক্টর অভয়ার মায়ের ব্যাপারে। শবরীমালা কেস তো দৈনিক হিয়ারিং হচ্ছে দেখছি এখন, অ্যাজ পার নিউজ পেপার হেডলাইন্স। এখানে একটা প্রশ্ন উঠেছে, একটা রিলিজনের যে বিলিভ করে না, নন বিলিভার, যে একটা রিলিজনে বিশ্বাস করে না, তার কোনো অধিকার আছে কি সেই রিলিজনের সম্বন্ধে কোনো লিগেল কোর্টে কোনো লিগেল কেস করা? অধিকার আছে কি? একটা রিলিজনের লোক নয়, হি ইজ নট এ বিলিভার ইন দ্যাট রিলিজন, তার কোনো অধিকার আছে কি সেই রিলিজন নিয়ে কোনো কিছু কোর্টে আপত্তি করে কেস করার কোনো অধিকার আছে কি? আরেকটা প্রশ্ন আরেকদিন উঠেছিল এই সুপ্রিম কোর্টের বেঞ্চে, যে সেকুলার যে বেঞ্চ, কারণ আমাদের কনস্টিটিউশন সেকুলার, আমাদের বেঞ্চে যারা সেকুলার, সেকুলার ব্রেনস, সেকুলার ইন্টেলেকচুয়াল, সেকুলার মাইন্ড, আর দে ফিট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অফ এ রিলিজন? রিলিজনের টেক্সট বুঝবে রিলিজনের স্কলাররা, তাহলে এই সেকুলার কনস্টিটিউশনের জাজেরা, আর দে ফিট? শুড দে বি অ্যালাউড টু জাজ দ্য টেক্সট অফ এ রিলিজন? তার যে ডিপ সিগনিফিকেন্স, তার যে টেক্সট, তার মানে বুঝবার ক্ষমতা কি তাদের আছে? আর দে ফিট ফর দ্যাট? প্রশ্নগুলো উঠছে। এবার আসছি আমি আরেকটা জায়গাতে একটু, জাপান scraps ban on lethal weapon exports, changing its post-war pacifist policy. যখন সেকেন্ড গ্রেট ওয়ারের সময় সারেন্ডার করলো টু দ্য ইউএসএ, তখন চুক্তি হয়েছিল যে সে ওয়ার ওয়েপন্স বানাবে না,
নট টু স্পিক অফ এক্সপোর্টিং দ্য ওয়ার ওয়েপন্স টু দ্য আদার কান্ট্রিজ, সেলিং। আচ্ছা, বহু দশক আগে কিন্তু ওরা নিজেরা কিন্তু এটা এখন ফর প্রোটেকশন, দে ক্যান নট রিলাই এটারনালি অন দ্য ওয়েপন্স অফ দ্য ইউএসএ। ইউএসএ প্রোটেকশনের উপর নির্ভর করতে, কারণ ইচ কান্ট্রি হ্যাজ টু প্রোটেক্ট হারসেলফ অর হিমসেলফ বাই হিজ ওন সোলজার্স। তাই ওরা কিন্তু এখন নিজস্ব আর্মি তৈরি করেছে, নিজস্ব ওয়েপন ফ্যাক্টরি তৈরি করেছে, ওয়ার ওয়েপন্স তৈরি করছে। নেক্সট ফেজে ওরা এখন, ওদের যে ব্যান ছিল যে ওয়ার ওয়েপন্স এক্সপোর্ট করবে না গোটা পৃথিবীর অন্য কোনো দেশকে, সেই ব্যানটা তুলে নিল, আস্তে আস্তে তুলে নিল। এবার আরেকটা লিখেছিলাম আমি মাঝে, হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার বিপুল বাহিনী, ওরা 19, 20, 21 এই 3 দিন এপ্রিল, 19, 20, 21 এপ্রিল দিল্লিতে ছিলে অনেকগুলো চুক্তি করে গেছে। মনে রাখবেন এই সময় মোদিজি এবং সাহা দুজন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্যাম্পেনিংয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু এর মধ্যেও সময় করে এই ডেলিগেশনের সঙ্গে মিট করেছেন। এটা খুব সিগনিফিক্যান্ট। কোরিয়া অ্যান্ড ইন্ডিয়া এস্টাবলিশ ডিপ্লোম্যাটিক টাইজ ইন 1973। তারপরে আস্তে আস্তে আমাদের এই যে রিলেশনটা অনেক বেশি উন্নত হচ্ছে। আমি আসছি, আর ওয়েস্ট এশিয়া ক্রাইসিস ভেরি আনসার্টেন, কোন দিকে যাচ্ছে আগে থেকে কিছু বলা যাবে না, কারণ প্রেসিডেন্টের কথাবার্তা, উনি ওনার ওনার স্টাইল অফ ফাংশনটা বরাবরই দেখে দেখা যাচ্ছে, টু হি ইজ প্রেজেন্টিং হিমসেলফ অ্যান আনপ্রেডিক্টেবল ওয়ান। আনপ্রেডিক্টেবিলিটি এটা ওনার ওয়েপন। যেমন না ওনার শত্রুপক্ষের লোক বা মিত্রপক্ষের লোক কেউ জানতে পারে উনি নেক্সট স্টেপটা কী নিচ্ছেন। আনপ্রেডিক্টেবলি, এই যে একটা মিস্ট্রি, আনপ্রেডিক্টেবিলিটি রাখা শত্রুকে কনফিউজ করার জন্য, এটা ওনার এটা ওনার একদম স্ট্র্যাটেজি হয়ে গেছে। এবং উনি কি করবেন আগে থেকে বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এনিওয়ে, সব কিছুর মধ্যে ইন্ডিয়া তার নিজস্ব সিকিউরিটির জন্যে তার তার ডিপ্লোম্যাসি, তার ইন্টারনাল পলিসি, এক্সটার্নাল পলিসি সবগুলো সে ঠিকঠাক করছে। এর মধ্যে আরেকটা বড় হয়েছে যে চেন্নাই থেকে ভ্লাদিভস্টক একটা স্পেশাল সি রুট তৈরি হয়েছে আমাদের এক্সচেঞ্জ অফ আমাদের গুডসের জন্য। আমাদের অর্থাৎ চেন্নাই ওদিকে আরব সাগর হয়ে, বঙ্গোপসাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগরে চলে যাচ্ছে আমাদের ভ্লাদিভস্টক। আমাদের মূলত এই রুটে আসবে রাশিয়া থেকে ক্রুড অয়েল। এবং আরেকটা চুক্তি হয়েছে রাশিয়ার সঙ্গে, আমরা যেমন আমাদের আর্মি রাখতে পারবো রাশিয়ার নর্দার্ন জোনে একটা জায়গাতে, ঠিক ওরা আমাদের সয়েলের বিভিন্ন স্টেশনে তারা আর্মি রাখতে পারবে। এই চুক্তিটাও হয়ে গেল। এবার আসছি আমি ডক্টর অভয়ার ব্যাপারটাতে। ডক্টর অভয়ার ব্যাপারে যেটা হচ্ছে যে মার্কুরা এত বেশি কুৎসিত ভাষায় গালিগালাজ করছে কেন। এই মার্কুদের সম্বন্ধে বলে রাখি, ডক্টর অভয়ার যে আন্দোলনটা যখন হয়েছিল, যদি আপনারা আমার সেই সময়কার ভিডিওগুলো দেখেন, দেখবেন আমি মাঝে মাঝেই ওখানে গিয়েছি আন্দোলনের মধ্যে, মিছিলে এবং বিভিন্ন যে ধর্ণা মঞ্চে, এবং বিভিন্ন বক্তব্য যাকে রেখেছি তার দেখবেন কিছু কিছু ভিডিও আছে। এবং এই মার্ডারের, আরজি করের মার্ডারের 48 আওয়ার্সের মধ্যে আমি বউবাজার কলেজ স্ট্রিট চত্বরে যে একটা ওপেন মিটিংয়ে যেটা আমি বক্তব্য রেখেছিলাম, তার একজন রেকর্ডিং করেছিলাম। সেদিন একটা কথাই বলেছিলাম, একটা ছোট কথা বলেছিলাম যে আমি এটা বলছি না যে মমতা ব্যানার্জি ডক্টর অভয়াকে খুন করেছেন নিজে বা তার পরিকল্পনাতে হয়েছে, এটা বলছি না, কিন্তু এটা বলছি ওদিন সারা রাত্রি উনি ঝাড়গ্রাম থেকে ফোনে নর্থ এবং সেন্ট্রাল ডিসিকে এবং ডিজিকে ফোনে কথা বলে যা নির্ধারণ করেছেন সেই নির্দেশ মতোই প্রমাণ লোপাটটা করেছেন। অর্থাৎ প্রমাণ লোপাটটা উনি করিয়েছেন, উনি ডিরেক্টলি এইখানটা ক্রাইমে ইনভলভড। এবার আসছি আমি এখানে এ নিয়ে কিছু কথা বলার জন্য, কিছু বন্ধু খুব
বিদ্রূপ করেছেন আমাকে, আমার বয়ে গেল এটা নিয়ে। যাই হোক, এবার বলি আমি। এবার এবার এই যখন আন্দোলনটা গোটা কলকাতাব্যাপী, গোটা রাজ্যব্যাপী, গোটা দেশব্যাপী এবং গোটা আন্তর্জাতিক মহলে একটা বিপুল আন্দোলনের রূপ নিল, তখন কিন্তু মনে রাখবেন, তখন একদম এই কমরেডরা, মমতা ব্যানার্জি টিএমসিপি ভয় পেয়েছিল যে তাদের যে এই ১৩ বছরের রাজত্বে এরকম ভয়ঙ্কর আন্দোলন হয়নি তার বিরুদ্ধে, সে ভয় পেয়েছিল এবং সেজন্য সে গুটি সাজাচ্ছিল এবং তাকে সব থেকে সাহায্য করেছিল এই কমিউনিস্টরা, কমরেডরা। এই আন্দোলনটা যখন তৈরি হলো, এর মধ্যে একদম পরিষ্কার করে বলছি, সেদিনই আমি বলেছিলাম, একদম ভিডিওতে আমার বলা আছে, টিএমসিপির নেতারাও ঢুকে গেছে এই আন্দোলনে, সিপিএমের ডাক্তার নেতারাও ঢুকে গেছে আন্দোলনে। উদ্দেশ্য এটাকে স্যাবোটেজ করা এবং এটার জন্য একটা বড় কারণ, এই কি টিএমসিপির ভয় ছিল ক্ষমতা হারানো, আর কমরেডদের ভয় ছিল যে আন্দোলনের সুযোগে পশ্চিমবাংলার অফিসিয়ালি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির সুবিধে হয়ে যাবে, কারণ তারা আপকামিং রাইজিং ফোর্স, এবং বিজেপিকে কোনোভাবেই রাইজ করতে দেওয়া হবে না, এইখান থেকে বেনিফিট নিতে দেওয়া হবে না, এই প্রতিজ্ঞা নিয়ে তারা ঢুকেছিল। এবং এইখানে এই মাকুদের সঙ্গে টিএমসিপির একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এবার দেখুন, সেই আন্দোলনের সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন নিজস্ব পতাকা বাদ দিয়ে, নিজস্ব স্লোগান বাদ দিয়ে, নিজস্ব ফেস্টুন বাদ দিয়ে সবাই যোগদান করেছিল। তাহলে সেক্ষেত্রে যেমন সিপিএম লোকও জয়েন করেছিল, টিএমসি লোকও জয়েন করেছিল, নকশালরা জয়েন করেছিল, এসইউসিআই জয়েন করেছিল, কোনো আপত্তি নেই। কিন্তু যখনই বিজেপির কিছু নোন পারসন উইথাউট ফ্ল্যাগ, উইথাউট স্লোগান, উইথাউট ফেস্টুন যখন জয়েন করতে এলো, তাদেরকে গো ব্যাক স্লোগান দিয়ে বের করে দেওয়া হলো সংঘবদ্ধভাবে। বেশি করেছিল এটা সিপিএম এর লোকেরা। এটা কেন করেছিল? তাদের ভয় যে এই যে প্ল্যাটফর্মটাকে টিএমসিপি, আন্দোলনের প্ল্যাটফর্মে টিএমসিপি খুব কৌশলে সিপিএমের লোকের হাতে তুলে দিয়েছে, টু লিড দ্য মুভমেন্ট, যাতে না বিজেপির লোক ঢুকে পড়তে পারে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে বিজেপির লোক যেমন না আসতে পারে, এই জায়গাটা টিএমসিপিও দেখেছে, সিপিএমও দেখেছে, এবং এইখানে এই কাজটা খুব করেছে একদম এক সময়কার বা এখনো তারা সিপিএম পন্থী একদম ডাক্তারদের সেলটা। আরজিকর তো একসময় ক্রাইম, যত মেডিকেল কলেজগুলো আছে, আরজিকর ছিল বামেদের সময় বাম ডাক্তার সেলের নোংরামির অরিজিনের জায়গা। অ্যাডমিনিস্ট্রেশনে কোনো রকম নৈতিকতা ছিল না। একটা ঘটনা বলি, যে সেই সময় আজও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে ডক্টর টিচারদের মাইনে খুব পুয়ার, ভেরি পুয়ার। ডক্টরস টিচার্সরা দে আর সার্ভিং আন্ডার দি হেড অফ দি প্রিন্সিপাল। মাইনেটা হয় প্রিন্সিপালের অ্যাকাউন্ট অফিস থেকে। দে আর অ্যাকাউন্টেবল টু দ্য প্রিন্সিপাল অফিস, কিন্তু হসপিটালের যে ডিউটিটা সেটা তো অন্য হেডে, দ্যাট ইজ আন্ডার দি হেড অফ দি সুপারিনটেন্ডেন্ট। এবার এইচএসে যার সে সময় লিডার ছিলেন প্রফেসর অরুণ ব্যানার্জি, অর্থোপেডিক্সের হেড ছিলেন, এবং প্রফেসর অরুণ ব্যানার্জি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম অর্থোপেডিক্স এমএস সার্জন। তার আগে ওয়েস্ট বেঙ্গলে এমএস অর্থোপেডিক্স করা লোকে ছিল না, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএস অর্থোপেডিক্স ডিগ্রি ছিল না। ফলে সে সময় বেঙ্গলের ডাক্তাররা এমবিবিএস করার পরে একটা সার্জারিতে এমএস করত,
করে বিলেতে গিয়ে একটা এফআরসিএস করে আসতো, এমএস, একটা এফআরসিএস অর্থোপেডিক্স করে এসে বেঙ্গলে কোনো মেডিকেল কলেজে জয়েন করতো অ্যাজ টিচার, দেন প্রমোশন পেতে পেতে প্রফেসর। কিন্তু প্রফেসর উডম্যান ইজ দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল টু বি অর্থোপেডিক সার্জন উইথ এ এমএস অর্থোপেডিক্স ডিগ্রি। কারণ উনি এমএস অর্থোপেডিক্স করেছিলেন পাটনা মেডিকেল কলেজ থেকে, কারণ বেঙ্গলে এমএস অর্থোপেডিক্স করার আগে পাটনা থেকে এমএস অর্থোপেডিক্স হয়ে গেছিল। ইজ দ্য ফার্স্ট এমএস অর্থোপেডিক্স সার্জন। এবার উনি ছিলেন এইচএসএর লিডার। উনি বললেন যে আমাদেরকে যেহেতু কাজ করতে হচ্ছে আমাদের সুপার অফিসে, আমাদের অন্তত 1 টাকার অনারেরিয়াম দিতে হবে, 1 টাকা। কারণ কাজ করছি আমরা, মূল কাজটা করছি তো হসপিটাল হেডিংয়ে। এবং উনি এই একটা সিম্বলিক্যালি সবাইকে বললেন যে দেখো এটা আমার প্রতিবাদ, আমি কেন কাজ করব হসপিটালে যদি 1 টাকা আমার অনারেরিয়াম নেই। উনি ওনার আন্ডার যত হাউস স্টাফ আরএমওচ তারা সবাই কাজ করতো, উনি গাইড করতেন, উনি ট্রেনিং দিতেন, টিচিং দিতেন, সব কিছু করতেন, নিজে হাতে ছুরি কাছে ধরতেন না কিছুদিন। সেই সময় সিপিএম করা ডাক্তাররা ওনাকে ওটির মধ্যে মারতে গেছিল, আরজি করের ওটির মধ্যে মারতে গেছিল। কারণ ওনার যে প্রতিবাদটা তো সিপিএম গভর্নমেন্টের এগেনস্টে, এবং সেই যে সিপিএম করা ক্যাডাররা ডাক্তাররা ছিল ছাত্র, ওনার ছাত্র, অনেক কম বয়সী। এরা এত নোংরা, নিজের টিচারকে ওরা মারতে গেছিল পার্টির নির্দেশে। এরা এত, সেই লোকগুলো সেই সিপিএম করে এবং আরজি করের পরিবেশটাকে এই সিপিএম করা ডাক্তাররা ধ্বংস। সেই সিপিএম এর যুগেও আরজি করে ডাক্তার মারা গেছে মিস্টিরিয়াসলি, বেশ কয়েকটা উদাহরণ আছে। নোংরামো হয়েছে, পরিবেশটাকে বিষাক্ত করে রেখেছিল। সব মেডিকেল কলেজেই কম বেশি, আরজি করেটা ছিল ভয়ঙ্কর জায়গা। আরজি করে 2টো ফেজে 13 বছর কাটিয়েছে, তাই বলছি আমি। সেই সিপিএম ডাক্তারদের দেখলাম এই আন্দোলনে, একদম পরিষ্কার বুঝে গেলাম দে হ্যাভ কাম হিয়ার স্যাবোটেজ করার জন্য, একদম স্যাবোটেজ করার জন্য। একদম আমি ইতিহাস একদম করে বলেছিলাম, দেখো একটা অদ্ভুত মিল পাচ্ছি। দেখবেন সেই সময়কার আমার ভিডিওগুলো পরিষ্কার লেখা আছে। বলেছিলাম দেখো, যে নেহেরু গান্ধী আইএনএ কে আপ টু নভেম্বর 1945 গালিগালাজ করে গেছে, বলেছে ইফ সুভাষ বোস কামস আই উইল অপোজ হিম উইথ এ সোর্ড, এই তো দেশদ্রোহী বলেছেন। ঠিক নভেম্বরে যখন আইনের ট্রায়াল হচ্ছে, রেড ফোর্ট ট্রায়াল হচ্ছে, যখন গোটা দেশ উত্তাল, তখন এই সেন্সিং দ্য পপুলারিটি অফ দ্য আইএনএস নেতাজি, তখন দেখলো যে আন্দোলন থেকে দূরে থাকলে নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হবে। সবাই ঢুকে পড়লো আন্দোলনে, ঢুকে ভেতর থেকে স্যাবোটেজ করলো। এই যে স্যাবোটেজ করেছে, আস্তে আস্তে আইএনএ স্যাবোটেজ করেছে, এই ডকুমেন্টসই আছে। এবং ট্রান্সফার অফ পাওয়ার ভলিউম 6-এই লেখা আছে যে কেন হঠাৎ নেহরুর মতো লোকেরা আইএনএর ফরে মুভমেন্টে জয়েন করলো। পরিষ্কার লেখা আছে কারণ এই মুভমেন্টটা এত বিশাল এবং এত ব্যাপক, এর মধ্যে এই পপুলার মুভমেন্টে জয়েন না করলে তাদের পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হবে। এবং কোনো ক্যারিয়ারিস্ট যারা পলিটিক্যাল ক্যারিয়ার সঙ্গে কনসাস, তারা কখনো এই রিস্ক নেবে না। দ্যাটস ওয়াই দে হ্যাভ এন্টার দ্য মুভমেন্ট। কিন্তু প্ল্যানটা আছে স্যাবোটেজ করার, ওরা সুযোগ পেলে এটা স্যাবোটেজ করবে। এবং পরে ওরা আইনের সোলজারদের প্রাপ্য সম্মান দেবে না, মাইনেও দেবে না, কোনো পেনশন দেবে না, এবং তাদেরকে ওরা ট্রাই করবে সুযোগ পেলে। কিন্তু এখন নিজেদের পপুলারিটি বাঁচানোর জন্যে, নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করার জন্য এই নোংরামিটা করছে। নোংরামি শব্দটা আমি বললাম, লেখা আছে যে এই যে ওদের যে এই যে জয়েন করলো আইনে মুভমেন্টে নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ারের স্বার্থে, দে হ্যাভ নট টেকেন দ্য রিস্ক অফ লুজিং ইন দ্য পলিটিক্যাল ক্যারিয়ার। এবং গান্ধী সম্বন্ধে ডকুমেন্টসই আছে, পরিষ্কার বলেছি আমি বহুবার। গান্ধী পর্দার সামনে নেতাজি এবং আইনের প্রশংসা করছেন, পর্দার পেছনে হুমকি দিচ্ছেন আশ্রমের লোকেদের, তোমরা নেতাজির প্রশংসা, তোমরা সুভাষের প্রশংসা করছো, আইনের প্রশংসা করছো, আমার গান্ধীবাদের কি হবে। এই যে
সামনে প্রশংসা, পেছনে স্যাবোটেজ। গান্ধীর অনেক কেচ্ছা আছে এই নিয়ে, অনেক স্যাবোটেজ। সামনে প্রশংসা আর পেছনে চিঠি লিখছে ওয়াশিংটনে, বোস ফিরে এলে, সুভাষ ফিরে এলে, আমারও ক্ষতি তোমাদেরও ক্ষতি। এই যে এই নোংরামো একদম এই কমিউনিস্টদের আচরণটা, এই যে ডক্টর অভয়ার আন্দোলনে নেমেছিল, একই জিনিস, একই জিনিস। ইভিন 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 মাউন্ট ব্যাটেন তার নেহরু মেমোরিয়াল স্পিচে বলেইছেন যে আইএনএ মুভমেন্টটাকে স্তব্ধ করার জন্যে সেই সময় নেহরু আমাকে খুবই সাহায্য করেছিল। ইভিন জৈন চৌধুরী, যিনি একসময় আর্মি চিফ ছিলেন, তার নেহরু মেমোরিয়াল স্পিচে উনি বলছেন যে আইএনএ মুভমেন্টের মতো একটা মুভমেন্ট স্তব্ধ হয়ে গেল, এটা বিস্ময়ের, এবং এটা এইভাবে করা হয়েছিল। ঠিক একই জিনিস বলছি আবার কমিউনিস্টদের দিয়ে। কমিউনিস্টরা প্রবেশ করেছিল এই ডক্টর অভয়ার মুভমেন্টের, অভয়ার আন্দোলনটাকে খতম করার জন্য, এবং তারা সাকসেসফুল। এবং যখন ডাক্তাররা দল বেঁধে ওই কালীঘাটের সিএম এর বাড়িতে গেল, এটাও নাটক ছিল, পুরো নাটক ছিল, নাটক। একটা থিয়েটারে একটা নাটকের একটা এক্সাইটমেন্ট তুলতে হয়, নাটক করতে হয়, এই নাটকই ছিল এটা। এবং আজকে ডক্টর অভয়ার মা যখন জাস্টিস না পেয়ে, প্রমাণ তো লোপাট করেছে, এবং সিবিআইয়ের কিছু অফিসারদেরও ওরা কোটি কোটি টাকা ঘুষও দিয়েছে, টাকার তো অভাব নেই, প্রচুর টাকা, ওষুধের টাকা চুরি, হ্যাঁ, কয়লা চুরি, গরু চুরি, চাল চুরি, রেশন চুরি, হাজার হাজার কোটি টাকা চুরি করে সেইখান থেকে কিছু টাকা দিয়েছে। সুতরাং সে আর ওখানে তো সুপ্রিম কোর্টে তো কস্টলিয়েস্ট ব্যারিস্টারগুলো দেওয়া আছে, যারা এটা হিয়ারিংয়ে 30-40 লাখ টাকা করে খরচ, সবই গভর্নমেন্টের টাকা, জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকায়। এই সমস্ত করেছে, কেসটাকে একদম স্যাবোটেজ করে শেষ করে দিয়েছে। তবুও সাম হোপ ইজ দেয়ার, এনি টাইম কেস মে বি রিভাইভড হওয়ার চান্স আছে। এবার কিন্তু এখন এই সিপিএমের লোকগুলোর, তৃণমূলের লোকেদের খুব ভয়, কারণ ডক্টর অভয়ার মা নিজে দাঁড়িয়েছে কন্টেস্ট করতে ইন ইলেকশন তার হোম ফ্রন্ট থেকে। এটা তাদের 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 রাগের কারণ, কারণ তারা বলছে আমরা যেখানে আছি আমরাই তো আন্দোলন করেছিলাম, আমরাই তো এই আন্দোলন করে আমরা সমস্ত কিছু কাজ এগিয়ে রেখেছি, আমরাই এটা সম্পন্ন জাস্টিস দেব আমরা। ভাই তোমরা দেবে না, তোমরা হচ্ছে একদম জওহরলাল নেহরুর মতো, তোমরা লম্পট শুধু নও, তোমরা হচ্ছে একদম তোমরা লম্পট, তোমরা লম্পট। এবং ওই যে আরো বলে রাখি, ওই যে নেতাদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা সিপিএম এর কোটায়, জ্যোতি বসুর কোটায় এমবিবিএস, জ্যোতি বসুর কোটায় পোস্ট গ্রাজুয়েট করে সব নেতা হয়েছে, সব সব টিচার হয়েছে, পার্টির ক্যাডার। হ্যাঁ, এই জায়গাটা ওদের এখন দেখছে অভয়ার মা নিজে এসে গেছে, অভয়ার মা সে অধিকার আছে। এর আগে সমস্ত দলই কোনো শহীদের মাকে বা শহীদের আত্মীয়কে কন্টেস্টে নামায়নি, সবারই ইতিহাস আছে, কংগ্রেসের আছে, কমিউনিস্টের আছে, সবারই আছে, সবারই আছে। মমতা নিজে তো ডেড বডি পলিটিক্স সারা জীবন খুব ভালোভাবেই করেছেন, কংগ্রেসও করেছে, কমিউনিস্টও করেছে। অভয়ার মা যদি নিজের মেয়ের এই ব্রুটাল হত্যাকাণ্ড এবং রেপ হত্যাকাণ্ডর জাস্টিসের জন্য আজকে নিজে সামনে এগিয়ে আসে, কন্টেস্ট করে, তাতে অন্য লোকের জ্বালা কিসের? এর উদাহরণ তো প্রচুর আছে। আর তোমরা কমরেডরা কিছু করবে না, তোমরা হচ্ছে টিএমসিপির কাছ থেকে পকেট মানি, রেগুলার পকেট মানি পাওয়া লোক, বহুবার বলেছি। তাই 34 ইয়ার্সে তোমরা যত পাপ করেছো, ক্রাইমস করেছো, তার এগেনস্টে মমতা ক্ষমতায় এসে একটা কমিশন করেনি, একটা কেস করেনি, একটাকেও জেলে ঢোকায়নি। আন্ডারস্ট্যান্ডিং, পুরো আন্ডারস্ট্যান্ডিং একদম। আবার আবার বলে রাখি, এই কমিউনিস্টদের দিয়ে, নেতাদের দিয়ে, ডাক্তার কমিউনিস্ট নেতাদের দিয়ে অভয়ের আন্দোলনকে স্যাবোটেজ করা হয়েছিল। আগেও বহুবার বলেছি, আজকে আবার বলছি। এবং তাদেরই অত্যন্ত জ্বালা, কারণ তারা চেয়েছিল তারা নিজেরা ওইখান থেকে কন্টেস্ট করবে, অভয়ার
ওই ইস্যুটাকে নিয়ে তারা বাজিমাত করবে। আচ্ছা না, এটা নিয়ে বিজেপি কোনো কিছু করতে পারে আর অভয়ার মা নিজে কিছু করতে না পারে, তারা কিছু করবে না। কারণ তারা, আমি আবার বলেছি, বাংলার শত্রু। আমি বহুবার বলেছি বাংলার শত্রু। শত্রু হচ্ছে এই কমিউনিস্টরা। এরা কখনো বাঙালি হতে কখনো ভারতীয় হতে পারবে না। এরা ভারতের স্বার্থ, বাংলার স্বার্থ কখনো দেখবে না। এরা চিরকাল বিদেশের এজেন্ট, চিরকাল ধান্দাবাজ, লম্পট। টিএমসিপি, টিএমসিপি একটা কমপ্লিটলি একটা ফ্যামিলি পার্টি। ওদের রাগটা ওইখানে ডক্টর অভয়ার মাকে বিদ্রুপ করা, ফিজিক্যালি হ্যাকেল করা, অপমান করে, সাইকোলজিক্যালি সে ডুমড হয়ে যায়। মমতার মা, ডক্টর অভয়ার মা যে সাহস দেখিয়েছে, যে টেনাসিটি দেখিয়েছে, এটা অসাধারণ। এত অপমান সত্ত্বেও তার একমাত্র মেয়ে, যাকে নিজে টেলারিং করে সামান্য ইনকাম করে ডাক্তার বানিয়েছিল, যে মেয়ে এমডি করছিল, তার মেয়েকে ওরা রেপ করে খুন করেছে এবং প্রমাণ লোপাট করেছে। অনেকে আমাকে ফেসবুকে লিখেছেন যে অন্যান্য স্টেটসেও তো এরকম খুন হয়। হ্যাঁ হয়, এরকম হয় না যে একটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে অন ডিউটি খুন হয়েছে এবং তার সে প্রমাণ লোপাটে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে জড়িত, এই উদাহরণ নেই। যে বন্ধু লিখেছেন শুনে রাখুন, এরকম উদাহরণ নেই যে সে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি জড়িত। সারা রাত্রি ঝাড়গ্রাম থেকে টেলিফোনে কলকাতার হাই অফিসারদের, পুলিশদের সঙ্গে কথা বলে ডিরেক্টলি প্ল্যানিং করে এভিডেন্সগুলোকে লোপাট করেছে এবং বাপ মার সম্মতি ছাড়া, বাপ মার সই ছাড়া পার্টির লোকেরা গিয়ে ডেড বডিটাকে তাড়াহুড়ো করে গঙ্গার ঘাটে পুড়িয়ে দিয়েছে। ডিরেক্টলি পার্টি ইনভলভ। এই উদাহরণ নেই। অভয়ার মায়ের অধিকার আছে তার পছন্দ মতো পথে জাস্টিস ডিমান্ড করার, জাস্টিস পাওয়ার চেষ্টা করার। এত জ্বালা কিসের? এত জ্বালা কিসের? আমি বহু আগে বলেছি, ইসলাম, মার্কস আর গান্ধী, এই তিনটে কখনো বাংলার হতে পারে না, বাঙালির হতে পারে না। এদের কাছ থেকে কখনো বাঙালি কোনো জাস্টিস পাবে না। আজকে এত জ্বালা, ডক্টর অভয়ার মাকে অপমান করছে, ফিজিক্যালি অ্যাসল্ট করছে। তার জয় হোক, তার জয় হোক, এই কামনা করি। শুভরাত্রি।